এবারে বিএসসি নার্সিং কি শুধুমাত্রই মেয়েরা পড়তে পারে? না বস, বিএসসি নার্সিং এর জন্য যারা ছেলেরা তাদের জন্য এটা অ্যাপ্লিকেবল, কিন্তু পেপার 1 অ্যান্ড পেপার 2 এক্সামিনেশন আমাদের কাছে হবে। তাহলে প্রথমেই আমরা যে জিনিসটার উপর ফোকাস করে এগোবো সেটা হচ্ছে এই অনলাইন অ্যাপ্লিকেশন। এখানে রয়েছে দেখো, অনলাইন কারেকশন উইন্ডো ওপেন থাকছে 18 অ্যান্ড 19। অ্যাপ্লিকেশন ডাউনলোড দ্য অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে কখন থেকে? ক্লাস 12-এ অ্যাটলিস্ট আমার কিছু ক্রাইটেরিয়া রয়েছে, মানে মিনিমাম একটা মার্কসের দরকার পড়ে এই এক্সামটা দেওয়ার জন্য। সেই ক্রাইটেরিয়া কি রয়েছে? ক্যান্ডিডেটকে পাস্ট হতে হবে কিসের উপর? প্রায় কয়েকশো মেসেজ পাচ্ছি যে একটা এক্সামিনেশন স্যার, এই এক্সামটার জন্য কিছু করুন, এই এক্সামটা রিলেটেড কয়েকটা জায়গা রয়েছে যেগুলো একটু ক্লিয়ার করে দিন আমাদের কাছে। তো সেই জন্য চলে এলাম আজকে তোমাদের কাছে যে আবারও একটা ইম্পর্টেন্ট এরিয়া, বিভিন্ন ধরনের ইম্পর্টেন্ট ইনফরমেশন নিয়ে কেমন করে পড়বো, কেমন করে রেডি করব। আর প্রায় আমাদের কাছে এক মাস বলতে পারি, এক মাসের কম, 10 তারিখে পরীক্ষা, তাহলে এক মাসের কম টাইম পিরিয়ড রয়েছে যার মধ্যে আমরা জেনপাস এক্সামিনেশনটা দিতে চলেছি। তো এই জেনপাস 2025 এর মধ্যে কি কি রয়েছে, কেমন ভাবে এর প্রিপারেশন নেব, এই 1 মান্থে আমার কাছে কিরকম কি প্ল্যানিং থাকবে, কোন বইটা ফলো করব, কোন টাইপের এমসিকিউ গুলোকে ফলো করলে আমি ইজিলি এই এক্সামিনেশনটাকে ক্র্যাক করতে পারবো, তার প্রত্যেকটা জিনিসকে নিয়ে, ইচ অ্যান্ড এভরিথিং নিয়ে আমরা আজকে চলে এসেছি এই প্ল্যাটফর্মের মধ্যে। ওয়েলকাম ইউ অল টু দিস অ্যামেজিং প্ল্যাটফর্ম অফ পিডব্লিউ। তাহলে পিডব্লিউর আজকের এই অ্যামেজিং প্ল্যাটফর্মে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমরা জেনপাস 2025 এর একটা অ্যাপ্রক্সিমেটলি আইডিয়া, কেমন করে এই এক্সামটাকে ইজিলি ক্র্যাক করা যায়, সেইগুলো জিনিসপত্র নিয়ে আমরা ডিসকাস করতে চলেছি। তাহলে দেখো পুরো এন্ড অবধি, কারণ এই ভিডিওটার ভেতরেই আমরা কোনভাবে কিভাবে কি স্ট্র্যাটেজি ফলো করলে ইজিলি আমরা গভর্নমেন্ট কলেজ পেতে পারি সেই জায়গাগুলো নিয়ে আমরা ডিসকাস করে দেবো। ওকে, তাহলে চিন্তার কোনো কারণ নেই। আর তার সঙ্গে সঙ্গে আরেকটা জিনিসও জানিয়ে রাখি, এক্সামের আগে কিন্তু, আগে পর্যন্ত কিন্তু সাপোর্ট তোমরা পাবে। এমনটা নয় যে শুধুমাত্র স্ট্র্যাটেজি বা শুধুমাত্র বললাম এই রকম ধরনের প্যাটার্ন প্র্যাকটিস করলে হয়ে যায় বা এইটা করলে ঠিক হয়ে যাবে, শুধু বলবো না, তার সঙ্গে সঙ্গে করাবো। তো স্টে টিউনড উইথ আস। তাহলে কি কি রয়েছে আজকের একবার দেখে নিই। তা জেনপাস 2025, তো আমরা যারা জানি বা যারা জানি না তাদেরকে আরেকবার জানিয়ে দিই যে এই যে এক্সামিনেশনটা হয় জেনপাস ইউজি 2025, এই এক্সামিনেশনটা মেনলি হয় যে বিএসসি প্যারামেডিক্যাল কোর্সেসের জন্য ইন ওয়েস্ট বেঙ্গল যারা রয়েছে অ্যাসপিরেন্টস, তাদের জন্য এই এক্সামিনেশনটা হয়ে থাকে। তো এই যে এক্সামিনেশনটা রয়েছে, এই এক্সামিনেশনের জন্য আমাদের কাছে মাল্টিপল পোস্ট বা মাল্টিপল কোর্সেসের জন্য আমরা যেতে পারি। তাহলে কি কি বললাম না, ফার্স্ট কয়েকটা পয়েন্ট এখানে একটু লিখে দিই না। ব্যাচেলর ইন সায়েন্স কোথায়? বিএসসি ইন প্যারামেডিক্যাল। তাহলে বিএসসি প্যারামেডিক্যালের জন্য আমরা এই কোর্সটাকে বা আমাদের এই এক্সামিনেশন বা বলা যায় ভালো যে কম্পিটিটিভ এক্সামিনেশনটাকে কোয়ালিফাই করতে হয়। তো লিমিটেড নাম্বারস, এতে আমরা দেখতে পাবো কি না, টোটাল 14টা স্ট্রিম রয়েছে, 14th স্ট্রিমস আর প্রেজেন্ট। কোন 14টা স্ট্রিমসকে এখানে আমরা দেখতে পাই। তার মধ্যে একটা হিউজ ডিমান্ডিং স্ট্রিমস যেটা রয়েছে সেটা হচ্ছে বিএসসি নার্সিং। ঠিক আছে, এই যে 14টা স্ট্রিম রয়েছে তার মধ্যে পুরো একটা পার্ট চলে যায় কিসের জন্য না, ফিমেলদের জন্য, ফিমেল ক্যান্ডিডেটদের জন্য বিএসসি নার্সিং। বিএসসি নার্সিং এর প্রিপারেশন, বিএসসি নার্সিং পড়তে চাই স্যার, গভর্নমেন্ট কলেজ থেকে পড়তে চাই স্যার, এরকম ধরনের বিভিন্ন জায়গায় বিভিন্ন ইনফরমেশন আসে। আর বাকি সমস্ত বাকি 13th যে স্ট্রিম রয়েছে, বাকি সেই 13th স্ট্রিমের জন্য প্যারামেডিক্যালস যেতে পারে। বেশ, এবারে বিএসসি নার্সিং কি শুধুমাত্রই মেয়েরা পড়তে পারে? না বস, বিএসসি নার্সিং এর জন্য যারা ছেলেরা তাদের জন্য এটা অ্যাপ্লিকেবল, কিন্তু লেস নাম্বার অফ সিটস আর প্রেজেন্ট। একদম প্রথমেই বলে দিই, বিএসসি নার্সিং এ ফার্স্ট প্রায়োরিটি যাদের দেওয়া হয় সেটা হচ্ছে ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে, তারপরে আসে মেল ক্যান্ডিডেটদের প্রায়োরিটি। ওকে, সমাজ না ভাই? তাহলে এই হচ্ছে ফার্স্টে ফিমেল ক্যান্ডিডেটদের প্রায়োরিটি হবে, তারপরে আসবে মেল ক্যান্ডিডেটদের প্রায়োরিটি। বোথ আর মানে দুজনেই এখানে এটা এই এক্সামটায় বসতে পারে, কোনো অসুবিধা নেই। এক্সামটার টোটাল মার্কস যেটা হয় সেটা হচ্ছে আমাদের কাছে 115 নাম্বারের এক্সাম হয়। তাহলে আরো কিছু ইনফরমেশন রয়েছে, সমস্ত ইনফরমেশন এখানে যেগুলো লিখছি সেই সমস্ত ইনফরমেশনগুলো ইন ডিটেলস আমি দিয়ে দেবো তোমাদের কাছে। ঠিক আছে, তাহলে কত নাম্বারের এক্সাম হয়? টোটাল আমাদের কাছে 115 মার্কসের এক্সামিনেশন। এই যে 115 মার্কসের এক্সামিনেশনটা হয়, সেই এক্সামিনেশনের প্যাটার্নটা কি হয় না, প্যাটার্ন হয় এর মধ্যে বায়ো থাকে হচ্ছে 25 মার্কসের, ফিজিক্স থাকে হচ্ছে 25 মার্কসের জন্য, কেমিস্ট্রি থাকে হচ্ছে আমার 25 মার্কস, আর এর সঙ্গে সঙ্গে কিছু থাকে হচ্ছে ইংলিশ গ্রামাটিক্যাল বেস,
তাহলে ইংলিশ থাকে হচ্ছে 20 মার্কসের, আর এখানে থাকে হচ্ছে একটা LR, যেটাকে আমরা বলি হচ্ছে লজিক্যাল রিজনিং, সেটা থাকে হচ্ছে 20 মার্কসের। তাহলে এই হচ্ছে আমার কাছে টোটাল প্যাটার্ন বা টোটাল যে ভাগে এটাকে ভাগ করা হয়। বেশ, তাহলে এই যে 115 মার্কস রয়েছে, এই 115 মার্কসের মধ্যে সেফ স্কোর কত, কত পেলে আমরা এই এর ভেতর থেকে গভর্নমেন্ট কলেজ পেতে পারি বা একটা ভালো র্যাঙ্কে আসতে পারি। গভর্নমেন্ট কলেজ বলবো না, কারণ দিন দিন এর যা কম্পিটিটর লেভেল বাড়ছে, তাতে এখন গভর্নমেন্ট কলেজে এই বছর যে কি জায়গায় গিয়ে র্যাঙ্ক দাঁড়াবে, নিটের কোয়েশ্চেন পেপারটা একটুখানি ডান দিক বাঁ দিক হওয়ার জন্য প্রায় ম্যাক্সিমাম স্টুডেন্ট এখন এইটার জন্য ফোকাস করে বসে আছে। এতদিন ধরে ওয়েট করেছিল যে এই বিভিন্ন ধরনের যে ঝামেলা, ওবিসি রিলেটেড যে ঝামেলা, যে স্টেটের জন্য এত যে প্রবলেম, তার জন্য এটা অনেক ডিলে হতে 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 এখন গিয়ে দাঁড়িয়েছে কখন না, এটা আমাদের কাছে 10th অক্টোবর, 10th না 18th অক্টোবর, নাকি 10th অক্টোবর মনে হয়, দাঁড়া 1 মিনিট চেক করে নিই আমি একটু। 18th অক্টোবর মনে হয় তোমাদের কাছে এই এক্সামিনেশনটা, 18th না, হ্যাঁ 18th অক্টোবর জেনপাস ইউজি এক্সাম ডেট, হ্যাঁ 18th অক্টোবর, তাই তো? ইয়েস, কারেক্ট আছে। 18th অক্টোবর তোমাদের কাছে এক্সাম ডেট রয়েছে। তাহলে 18th অক্টোবর এর এক্সাম, ঠিক আছে। বেশ, 16th অবধি আমাদের কাছে ফর্ম ফিল আপ চলবে, অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো 16th অবধি আমাদের কাছে ফর্ম ফিল আপ চলবে, তারপরে দুটো দিন হয়তো আমরা পাবো, কারেকশন উইন্ডো ওপেন থাকবে। কারেকশন উইন্ডো ওপেন হয়ে যাওয়ার পরতে, মানে কমপ্লিট হয়ে যাওয়ার পরতে, কারেকশন হয়ে যাওয়ার পরতে তারপরে একটা ডেট দেবে, 18 তারিখের আগে পর্যন্ত আমরা অ্যাডমিট কার্ড পেয়ে যাব। 18 তারিখের আমাদের এক্সামিনেশন, এক্সাম হবে আমাদের কাছে দুটো পেপারে এক্সাম হয়, একটা হচ্ছে পেপার 1, আর একটা বলা হয় পেপার 2। তাহলে পেপার 1 অ্যান্ড পেপার 2 এক্সামিনেশন আমাদের কাছে হবে। তাহলে প্রথমেই আমরা যে জিনিসটার উপর ফোকাস করে এগোবো সেটা হচ্ছে এই যে বিএসসি প্যারামেডিক্যাল যে এক্সামিনেশনটা হচ্ছে, যেটা আমাদের কাছে জেনপাস এক্সামিনেশন বলি, তার যে 14টা স্ট্রিম রয়েছে, সেই স্ট্রিমগুলো কি কি স্ট্রিমেতে আমরা যেতে পারবো, এটা আগে আমাদের কাছে ক্লিয়ার করা দরকার। শুধুমাত্র এটা নার্সিং এর এক্সাম নয়, এখানে রয়েছে লেখা, তোমরা দেখতে পাবে কি কি রয়েছে। বিএসসি নার্সিং, তারপর বিপিটি ব্যাচেলার ইন ফিজিওথেরাপি, বিএমএলটি ব্যাচেলার ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি, বিএসসি সিসিটি ব্যাচেলার সায়েন্স ইন ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি, বিএসসি ওটিটি তাহলে ব্যাচেলার সায়েন্স ইন অপারেশন থিয়েটার টেকনোলজি, বিএসসি পিটি পারফিউশন টেকনোলজি, বিএসসি ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট বা তাকে বলা হয় পিএ। নেক্সট হচ্ছে এমএমবি মেডিকেল মাইক্রোবায়োলজি, বিভিএসও ব্যাচেলার অফ দ্য ভিশন সায়েন্স অ্যান্ড অপটিমেট্রি। নেক্সট বিএইচএ ব্যাচেলার ইন হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন, বিওটি তারপর কি বলছে ব্যাচেলার ইন অকুপেশনাল থেরাপি। নেক্সট হচ্ছে বিএসসি আরআইটি ব্যাচেলার ইন রেডিওলজি অ্যান্ড ইমেজিং টেকনিক, বিএসসি সিআইআইএস ব্যাচেলার ইন সেন্ট্রাল স্টেরিলাইজেশন অ্যান্ড ইনফেকশন কন্ট্রোল, বিএসসি আরটি ব্যাচেলার ইন রেসপিরেটরি থেরাপি। তাহলে এই এতগুলো জায়গায় এই যে এতগুলো স্ট্রিমেতে আমি এখানে পরীক্ষা দিতে পারবো। এর মধ্যে থেকে মেনলি মানে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট যারা ফিমেল তারা এক্সামের জন্য দেয়, মানে কি এই এক্সামটা দেয়, তারা হচ্ছে কি বিএসসি প্যারামেডিক্সের জন্য, বিএসসি নার্সিং এর জন্য এখানে আমার এই এক্সামটা দিয়ে থাকে। তো বিএসসি নার্সিং এর কত কি আমাদের কাছে জেনারেল ক্যাটাগরিতে সেফ স্কোর হতে পারে, আর এই বাকিগুলোর মধ্যে প্যারামেডিক্যালের ভেতরে কোনটা আমার কাছে সেফ স্কোর হতে পারে, সেগুলো নিয়েও আমরা ডিসকাস করব যে কিভাবে প্রিপারেশন নেব। এই যে 14টা আমাদের কাছে স্ট্রিম রয়েছে, এই স্ট্রিমগুলোর জন্য আমার প্রিপারেশন লেভেলটা কি রকম ভাবে হবে, প্রথমে আগে সেই জায়গাটা একটু দেখে নিই। তো ফার্স্ট যেটা দেখবো যে এর ভেতরে, আচ্ছা এখানে তোমাদের টাইম পিরিয়ডটা দেওয়া ছিল, এখানে দেখো তোমাদের টাইমটা দেওয়া আছে। আচ্ছা, এর প্রথমে যে ইনফরমেশনগুলো রয়েছে, ইনফরমেশনগুলো আগে বলে নিই, তারপরে আসছে আমি কিভাবে পড়বো, কি এর স্ট্র্যাটেজি থাকবে সেগুলো। নেক্সট কি বলছে অনলাইন অ্যাপ্লিকেশন, এখানে রয়েছে দেখো অনলাইন কারেকশন উইন্ডো ওপেন থাকছে 18 অ্যান্ড 19। অ্যাপ্লিকেশন ডাউনলোড দ্য অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে কখন থেকে, 10th থেকে 18th পর্যন্ত। নেক্সট হচ্ছে পেপার 1 অ্যান্ড পেপার 2 এক্সামিনেশন কখন হবে না, 18 তারিখে এই এক্সামিনেশনটা রয়েছে সানডে, 11টা থেকে 12টা 30 একটা এক্সামিনেশন, আর একটা হচ্ছে 2টো থেকে 3:30 আর একটা এক্সামিনেশন হবে। ঠিক আছে, তাহলে মোটামুটি এটা যেটা আমাদের কাছে টাইম শিডিউল রয়েছে, সেই টাইম শিডিউল সম্পর্কে আমরা দেখে নিলাম। টাইম অ্যান্ড ডেট কখন কি রয়েছে, সেই টাইম অ্যান্ড ডেটটা আমরা এখানে চেক ইন করে নিতে পারবো, তোমরা একবার দেখে নিতে পারবো। এটা অলরেডি ওয়েবসাইটের মধ্যেও আপলোড করা আছে। যদি না কোনো
মানে আবার হঠাৎ করে কিছু না চেঞ্জ হয়, তাহলে এটা আবার হয়তো চেঞ্জও হতে পারে। তাই এটা একটা টেম্পোরারি ডেট অ্যান্ড টাইম দেওয়া আছে, তো মোটামুটি মনে হচ্ছে না চেঞ্জ হবে বলে। বেশ, নেক্সট এরপরে এগোই যেটা, সেটা হচ্ছে যে এর ভেতরে কিরকম ভাবে এক্সামটা হয়। এই যে সাবজেক্টগুলো বলেছিলাম, সেই সাবজেক্টগুলোর মধ্যে কিরকম থাকে দেখো না। ফিজিক্সের মধ্যে আমরা যে কোয়েশ্চেন দেখতে পাই, ঠিক আছে, কোয়েশ্চেন্সের মধ্যে 15টা কোয়েশ্চেন থাকে হচ্ছে ডাইরেক্টলি সিঙ্গেল চয়েস কোয়েশ্চেন, আর বাকি যে 5টা কোয়েশ্চেন থাকে তারা হচ্ছে 2 মার্কসের থাকে কোয়েশ্চেন। বুঝতে পারলে? এবার যেটা সিঙ্গেল চয়েস কোয়েশ্চেন আমাদের 15টা থাকে, তার মধ্যে আবার নেগেটিভ মার্কিং রয়েছে। কিরকম? 4টে যদি ভুল করি তাহলে 1 নম্বর আমাকে এখানে কেটে নেবে। তাহলে এর ভেতরে ফিজিক্সের মধ্যে আমার কাছে 15টা কোয়েশ্চেন হচ্ছে সিঙ্গেল চয়েস, তার ভেতর থেকে আমার নেগেটিভ মার্কিং রয়েছে। আর যেটা আমার কাছে মাল্টিপল চয়েসের কোয়েশ্চেন রয়েছে, মানে 2 মার্কস ক্যারি করবে যে কোয়েশ্চেনগুলো, বুঝতেই পারছো একটু টাফ হবে, একটু স্ট্যান্ডার্ড হবে। 2 মার্কস যখন একটা কোয়েশ্চেনের জন্য রয়েছে, তার মধ্যে কিন্তু কোনো নেগেটিভ মার্কিং নেই। তাহলে টোটাল 20টা কোয়েশ্চেন থাকবে, তাতে আমার 25টা মার্কস ক্যারি করছে। নেক্সট, কেমিস্ট্রির ক্ষেত্রেও সেম প্যাটার্ন, বায়োলজির ক্ষেত্রেও সেম প্যাটার্ন। ইংলিশ আর লজিক্যাল রিজনিং এর ক্ষেত্রে কোনো সেকেন্ড মানে 2 মার্কসের কোয়েশ্চেন নেই, পুরোটাই আমার 20 নাম্বারের কোয়েশ্চেন থাকছে। আর পুরোটার ভেতরেই কিন্তু আমার 4টে ভুল যদি করি তাহলে একটা কিন্তু আমার নাম্বার চলে যাবে। তাহলে 4টে ভুল করলে 1 নাম্বার আমার নেগেটিভ কিন্তু চলে যাবে, মানে একটা কোয়েশ্চেন যদি ভুল হয় তাহলে 0.25 করে কিন্তু স্কোর আমার ডিক্রিজ হতে থাকবে। যা পেয়েছি তারপরও কিন্তু যদি ধরো না হয় চলো এটা মনে হচ্ছে আন্দাজে করে দিই, এরকম করলেই কিন্তু 0.25 করে স্কোর আমার ডিক্রিজ হতে থাকবে। তাহলে আগেই এটা বলে দিই যে এটা একটা এলিমিনেশন এক্সামিনেশন, एलिमिनेशन एग्जाम। तो नो अंदाज, नो अंदाज, ঠিক আছে? আন্দাজ আপনা আপনা চলবে না এখানে, ঠিক আছে? আন্দাজ আপনা আপনা এখানে চলবে না, একদম এটা একদম গুরুমন্ত্রের মতো মাথার মধ্যে ঢুকিয়ে নাও, এখানে কোনো আন্দাজ গল্প নেই। কারণ এটা একটা এলিমিনেশন এক্সামিনেশন। যারা নিট অ্যাসপিরেন্টস তারা ডেফিনেটলি জানো যে এলিমিনেশন এক্সামিনেশনকে কেমন করে ডিল করতে হয়, যেটা পারবে না সেখানে আন্দাজের কোনো গল্প নেই। নেক্সট কি রয়েছে না, ক্রাইটেরিয়া কি রয়েছে। এই এক্সামটা বসতে গেলে ক্লাস 12 যারা পাস আউট তারা এই এক্সামটা দিতে পারে। ওকে, ক্লাস 12-এ অ্যাটলিস্ট আমার কিছু ক্রাইটেরিয়া রয়েছে, মানে মিনিমাম একটা মার্কসের দরকার পড়ে এই এক্সামটা দেওয়ার জন্য। সেই ক্রাইটেরিয়া কি রয়েছে না, ক্রাইটেরিয়া রয়েছে ক্যান্ডিডেটকে পাস্ট হতে হবে কিসের উপর, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, আর অন্যদিকে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি অ্যান্ড ইংলিশে। ঠিক আছে, মানে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ইংলিশে। এর মধ্যে আমার কাছে জেনারেল ক্যাটাগরির মধ্যে অ্যাটলিস্ট 45 আর 40 এই স্কোর যেন আমার কাছে থাকে, মানে সায়েন্স স্ট্রিমের মধ্যে 45%, আর ইংলিশ এর মধ্যে যেন ইংলিশ বেঙ্গলি যেটাই আমার কাছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ রয়েছে, মানে ইংলিশের মধ্যে যেন আমার কাছে 40% স্কোর থাকে। যারা ক্লাস 12 পাস ইন ইংলিশ, ঠিক আছে, মানে প্লাস 2টা যারা ইংলিশ মিডিয়ামে ছিল তারা এখানে কি করতে পারবে না, ডাইরেক্টলি পাস হলেই অসুবিধা কিছু নেই। এটা কাদের ক্ষেত্রে দেখতে পাচ্ছি না, যেখানে মিনিমাম এগ্রিগেট কনসিডার অ্যাবভ দ্য সাবজেক্ট টেকেন টুগেদার, মানে এই কম্বিনেশনে যারা রয়েছে। তারপরে কি বলছে, মিনিমাম এগ্রিগেট অফ দ্য ক্লাস 12 জেনারেল অ্যান্ড ইডব্লিউএস যে ক্যাটাগরি রয়েছে তাদের ক্ষেত্রেও কোনো এই ক্রাইটেরিয়া কিন্তু নট অ্যাপ্লিকেবল, মানে এখানে ক্রাইটেরিয়া অ্যাপ্লিকেবল নয়। এখানে নার্সিং এর জন্য দেওয়া আছে, এখানে বিপিটি, বিএমএলটি, সিটিটি, ওটিটি, পিটি, পিএ, তারপর এমএমবি, আরআইটি, সিএসআইএস আর আরটির জন্য দেওয়া আছে। এরপরে তুমি যদি চেক করো তাহলে বাকি আরো লিস্ট তুমি দেখতে পাবে। তো মিনিমাম ক্রাইটেরিয়া যেটা রয়েছে সেটা 45% সায়েন্স স্ট্রিমে আর 40%, তাহলে এটা ধরে নাও যে তোমার অ্যাপ্লিকেবল হওয়ার একটা ক্রাইটেরিয়া রয়েছে। ওকে, বেশ, তাহলে এই আমার স্কোর, এই হচ্ছে আমার অ্যাপ্লিকেশনে অ্যাপ্লিকেবল হওয়ার যে ক্রাইটেরিয়া, সেই অ্যাপ্লিকেবল হওয়ার ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে। নেক্সট এবারে কয়েকটা জায়গায় একটু তোমাদের কাছে ডিসকাস করার টাইম এসে গেছে, তার জন্য আমি একটা নিয়ে নাও ব্ল্যাঙ্ক পেজ। ওকে, তাহলে এবারে যে যে জিনিসগুলোকে নিয়ে ডিসকাস করব, ইম্পর্টেন্ট জায়গা, খুব ভালো করে মন দিয়ে শোনো। টোটাল এই যে 115 কোডটা রয়েছে, এর মধ্যে থেকে যারা ধরে নাও নার্সিং অ্যাসপিরেন্ট ফিমেল, তাদের জন্য একটা অ্যাপ্রক্সিমেটলি জেনারেল ক্যাটাগরির সেফ স্কোর বলছি, অ্যাপ্রক্সিমেটলি জেনারেল ক্যাটাগরির সেফ স্কোর যেটা দাঁড়াবে সেটা হচ্ছে 65 প্লাস, 65 প্লাস, এটা হচ্ছে সেফ স্কোর। ওকে, এর নিচেই আমার কাছে, এর নিচেই নর্মালি মানে জেনারেলি যা ট্রেন্ডস রয়েছে এর নিচেই আমার কাছে এটা ক্লোজ আসবে। তো তবুও এটা আমি বলছি 65 প্লাস। আর যদি আমি অন্য প্যারামেডিক্সের দিকে যেতে চাই, তাহলে আমার কাছে এটা 70 প্লাস সেফ স্কোর হতে চলে যাবে। কারণ
প্যারামেডিক্সের ক্ষেত্রে সিটের যে ক্যাপাসিটি সেটা খুব কম হবে, আর কম্পিটিশনটা খুব হার্ড হতে চলেছে। আপাতত আমি এটাকে 65+ বলতে পারছি, হয়তো কয়েক বছরের পরে এটা আর 65+ বলতে পারবো না, 100 গিয়ে 110 এরকম একটা স্কোর আমাকে বলতে হবে, কারণ দিন দিন এর জন্য যেরকম ভাবে কম্পিটিটর ইনক্রিজ হচ্ছে তাতে এই স্কোরটা আর এই লেভেলে থাকবে না কিন্তু। ক্লিয়ার? বেশ, নেক্সট এই যে 115, এই 115-এর মধ্যে পাবো কি করে ইজিলি এটাকে, এর মধ্যে থেকে 65 বা 70 পাবো কি করে, সেই স্ট্র্যাটেজিটা এবারে শুনে নাও। 65 বা 70 পেতে গেলে যারা, প্রথমেই বলি, নিট এক্সামের মানে লিটারেলি যারা সত্যি সত্যি নিটে অ্যাসপিরেন্ট, পড়াশুনো একটু হলেও করেছো, সাবজেক্টটা সম্পর্কে জানো, যারা নিট অ্যাসপিরেন্টস রয়েছে তাদের কাছে এই স্কোরটা করা একদমই ইজি হয়ে যাবে। এই স্কোরটা তোলা একদমই তাদের কাছে ইজি, কারণ তাদের যে লেভেল অফ প্রিপারেশন হয়েছে, রোস্ট হয়েছে তারা যেভাবে এই সাবজেক্টগুলোর মধ্যে দিয়ে, তারা অটোমেটিক্যালি এই স্কোরটাকে তুলতে পারবে। এবার যারা এই বছর ক্লাস 12 পাস আউট, তারা যদি ক্লাস 11 অ্যান্ড 12-এর 11th and 12th-এর অ্যাটলিস্ট বোর্ডের বইটাকেও ভালো করে পড়ে যায়, 11th and 12-এর WB CHSE যে আমাদের কাছে বোর্ডের সিলেবাসটাকেও যদি আমি থরলি প্রপারলি, অ্যাটলিস্ট যেগুলো আমার কাছে বোর্ডের জন্য দরকার, এটা যদি আমার কাছে প্রপারলি তৈরি হয়ে থাকে, তবুও আমি এখানে কোয়ালিফাই করে যাব। এবার নেক্সট নিট অ্যাসপিরেন্টস গেল, 12th-এর অ্যাসপিরেন্টস গেল। এবার এই 65 মার্কস আমি ক্যারি করব কোথা থেকে? 65 মার্কসকে ক্যারি করার জন্য প্রথমেই তোমাকে একটা সেগ্রিগেশন আমি ভালো করে বুঝিয়ে দিই। কিরম ভাবে দেখো, যে বায়ো যে পার্টটা হয়, সেই বায়োর জন্য কোনো প্যাটার্নকে এরা ফলো করে না, যেরকম ইচ্ছা যেমন ইচ্ছা, কোনো বছর হয়তো জেনেটিক্সের থেকে বেশি দিল, তো কোনো বছর ইভলিউশন থেকে বেশি দিল, কোনো বছর বায়োলজিক্যাল কন্ট্রোল থেকে বা ওই লাস্টের ইকোসিস্টেম থেকে বেশি কোশ্চেন আসে, তো কোনো বছর ট্যাক্সোনমির জায়গা থেকে বেশি কোশ্চেন আসে। তাহলে এরকম ভাবে বায়োর কোনো প্যাটার্ন এরা ফলো করে না খুব একটা। ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি নিয়ে বলি, ফিজিক্স প্লাস কেমিস্ট্রি নিয়ে বলি। ফিজিক্স আর কেমিস্ট্রি এই এক্সামটা যেহেতু ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন এরা কন্ডাক্ট করে থাকে, তাহলে ফিজিক্স আর কেমিস্ট্রি কোশ্চেনটা ডেফিনেটলি অলওয়েজ টাফই হয়। টাফ বলবো না, একটু মডারেটলি টাফ হয়। ঠিক আছে, তাহলে ফিজিক্স আর কেমিস্ট্রির মধ্যে যেটা তোমাকে ফার্স্ট প্রায়োরিটি রাখতে হবে, দুটো চ্যাপ্টারকে মিলিয়ে তোমাকে 10, মানে দুটো সাবজেক্টকে মিলিয়ে তোমাকে 10 চ্যাপ্টার অ্যাটলিস্ট, ঠিক আছে, 10 চ্যাপ্টার আমি লো বলছি, একদম লোয়েস্ট বলছি, হ্যাঁ, কারো যদি এর বেশি থাকে তাহলে বেটার। 10 চ্যাপ্টার লোয়েস্ট নাম্বারে একদম ফুল প্রিপেয়ার্ড হতে হবে। 10টা চ্যাপ্টারকে আমাকে ফুললি প্রিপেয়ার্ড হতে হবে, ফুল প্রিপেয়ার্ড। এবারে চেষ্টা করো যে যখন কেমিস্ট্রি পড়বে তার মধ্যে অর্গানিক, ইনঅর্গানিক, ফিজিক্যালকে মিশিয়ে রাখার, ঠিক আছে, বা যদি আমার কাছে ফিজিক্স হয় সেখানে মডার্ন ফিজিক্স, ওল্ড ফিজিক্স যে পার্টটা রয়েছে সেটাকে আমার মিশিয়ে রাখা। তাহলে এই যে 10টা চ্যাপ্টার ফিজিক্স কেমিস্ট্রি মিলিয়ে, ঠিক আছে, ইন্ডিভিজুয়াল নয়, ফিজিক্স কেমিস্ট্রি মিলিয়ে 10টা যে চ্যাপ্টার রয়েছে তাদের মধ্যে যেন প্রিপারেশন লেভেলটা একদম পারফেক্ট থাকে, ঠিক আছে। তারপরে যে জায়গাটায় আসবো সেটা হচ্ছে আমার কাছে ইংলিশ প্লাস এলআর, লজিক্যাল রিজনিং। এই ইংলিশ আর এলআর এর মধ্যে যে জায়গাটা আমাকে রেডি করতে হবে, ইংলিশের ক্ষেত্রে আমার গ্রামার, মেনলি আর্টিকেল, প্রিপোজিশন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এরকম টাইপের আসে। আর এলআর থেকে মাল্টিপল টাইপস অফ কোশ্চেন হতে পারে, কোনো জায়গায় সিটিং অ্যারেঞ্জমেন্ট রিলেটেড কোশ্চেন দেয়, কোনো জায়গায় ব্লাড রিলেশন রিলেটেড কোশ্চেন দেয়। তাহলে এর জন্য আমি কোনো পার্টিকুলার প্যাটার্নকে দেখতে পাবো না, এর ক্ষেত্রেও আমি কোনো প্যাটার্ন নেই, প্যাটার্নলেস এরাও, ঠিক আছে। এবারে বায়োতে যতই টাফ কোশ্চেন হোক না কেন, 20+ স্কোর আমাকে আনতেই হবে। সেটা 25 তো হবে না, তো ধরে নাও কিছু তো সিলি মিস্টেক্স করবেই, 23, 24 যদি আমি এখানে নিয়ে আসতে পারি, আরামসে আমার গল্পটা হয়ে যাবে। ফিজিক্স আর কেমিস্ট্রি মিলিয়ে আর যাই হোক না কেন, এই দুটো চ্যাপ্টার থেকে নিয়ে আমাকে অ্যাটলিস্ট 15+ স্কোরকে আনতেই হবে। 15+ স্কোর এসেও যাবে, 20+ স্কোর এর এসেও যাবে। 20+ বেসিক্যালি যে স্কোরটা থাকে সেই স্কোরটা ইজি স্কোর, ঠিক আছে, পারবে, কোনো চাপ কিছু নেই। আর এর মধ্যে যেটা 15+ বলছে সেটাও একটা ইজি স্কোর, এটাও আমার চাপ কিছু হবে না, ঠিক আছে। আর বাকি যেটা ক্যারি করবে, ঠিক আছে, সেই ক্যারিটা করবে কে? ওর মধ্যে আমার কাছে 40 মার্কস রয়েছে। ইংলিশ অ্যান্ড লজিক্যাল রিজনিং আমার কাছে 40 মার্কস রয়েছে। তাহলে ইংলিশ অ্যান্ড লজিক্যাল রিজনিং যে 40 মার্কস রয়েছে, তার মধ্যে যদি আমি অ্যাটলিস্ট 30ও নিয়ে আসতে পারি,
ঠিক আছে, 30 অনেক। ঠিক আছে, এই যে 30টা সেটা একদম অনেক। আমি এখানে যে স্কোর প্যাটার্নটা বলেছি সেটা 30, এখানে 30, এখানে 40, এখানে 50, 60 আর এখানে 65। তার মানে টোটাল 65 পাওয়ার জন্য এই যে এটার মধ্যে 15-15 করে যে ভাগ করেছি সেটাও করতে পারবে, কারণ এর জন্য যে টাইমটা তোমাকে বরাদ্দ করতে হবে সেই টাইমটাকে তুমি এবারে একটুখানি ফোকাস করে, কারণ এটা যখন আমাদের আর একটা পার্টে এক্সাম হবে সেই সময় একটু ফোকাস করে ভালো করে পরীক্ষাটা দিতে পারবে। তাহলে এই হচ্ছে আমার কাছে প্যাটার্ন, এই হচ্ছে আমার কাছে প্যাটার্ন। এবার যদি মনে হয় যে না স্যার আমার না গ্রামারটা ঠিকঠাক নয়, ওটাতে আমি অত নাম্বার তুলতে পারবো না, বা আমার না স্যার লজিক্যাল রিজনিংটা ঠিকঠাক নয় ওটাতে অত তুলতে পারবো না, তাহলে এইদিকে চলে এসো, ফিজিক্স কেমিস্ট্রিতে একটু বেশি নাম্বার তোলো। এখানে যেটা 15+ করে রেখেছে এটা 17, 18, 20 অব্দি চলো। ঠিক আছে, 20+-এর রেসপেক্টে দেখো। মানে তোমাকে ওভারঅল এই যে ব্যালেন্সটা বললাম এই ব্যালেন্সটা তোমাকে মেনটেন করে রাখতে হবে। এবার স্যার করবো কোথা থেকে, প্রিপারেশনের জন্য কোন বই ফলো করবো স্যার, কোথা থেকে নিয়ে কি থেকে পড়বো, কোনো কিছুর নিয়ে চাপ নেওয়ার দরকার নেই। কারণ ওয়েস্ট বেঙ্গল এখানে WBJE আবার একটা মারাত্মক জিনিস করেছে, সেটা হচ্ছে যে প্রত্যেকটা বছরের যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন প্যাটার্ন, এ দেখো ওয়েবসাইটে যদি তুমি ফলো করো সেখানে দেখতে পাবে 2024 অবধি, কত থেকে 2017 থেকে 2024 এই এত দূর অবধি আমার কাছে কোয়েশ্চেনগুলো সব দেওয়া রয়েছে। এত দূর অবধি আমার কাছে 2017 থেকে 2024 অবধি প্রত্যেকটা কোয়েশ্চেনের PDF আমার এখানে প্রোভাইড করা আছে। কোথায় যাব না, ওয়েবসাইটে যাব, ওয়েবসাইটে যাওয়ার পরে এখানে ওল্ড কোয়েশ্চেন পেপারটা সিলেক্ট করব, ওল্ড কোয়েশ্চেন পেপারের মধ্যে জেনপাস ইউজি সিলেক্ট করব, সেখানে সবকটা কোয়েশ্চেন পেপারকে দেখতে পাবো। এদেরকে ডাউনলোড করো, এ দেখো এখানে লেখা রয়েছে, দেখো পেপার 1, পেপার 2। ঠিক আছে, কারণ লাস্ট 2024-তে পেপার 1, পেপার 2 হয়েছিল। নেক্সট এর এর মধ্যে থেকে দেখতে পাবে, দেখো জেনপাস ইউজি 2023 পেপার 2 দেওয়া রয়েছে এখানে, তারপর 2023 পেপার 1। ওকে, তাহলে প্রত্যেকটার পেপার 1, পেপার 2কে এখানে তুমি পেয়ে যাবে। যেটা তোমার কাজ সেটা হচ্ছে পেপার 1, পেপার 2টাকে ডাউনলোড করে নেওয়ার পর জাস্ট ফার্স্টেই একবার চ্যাপ্টার অ্যানালাইসিস করবে। ফার্স্ট যেটা করবে সেটা হচ্ছে চ্যাপ্টার অ্যানালাইসিস। চ্যাপ্টার অ্যানালাইসিসটা যেই করে ফেলবে, কার জন্য মেনলি বলছি, বলছি হচ্ছে ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রির জন্য। ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রির জন্য ওই যে 10টা চ্যাপ্টারকে আমি পড়বো সেটা চ্যাপ্টার অ্যানালাইসিস করে পড়বে। কোন চ্যাপ্টার থেকে আমার কোশ্চেন আসছে, কোন চ্যাপ্টারটা আমার কাছে বেশি প্রায়োরিটি যুক্ত, সেই চ্যাপ্টার অ্যানালাইসিস করেই এটাকে রেডি করবে। যখনই দেখবে অটোমেটিক্যালি কোশ্চেনগুলো তোমার কাছে কমন হতে শুরু করেছে চ্যাপ্টার অ্যানালাইসিস করার পরে, চ্যাপ্টারটাকে রেডি করার পরে এই কোশ্চেনগুলো তুমি ইজিলি করতে পারছো, তখন আর তোমার কাছে অতটা স্ট্রাগল আসবে না, মানে এতে খুব কঠিন লাগার জায়গাটা তৈরি হবে না। ক্লিয়ার? তাহলে এইটা হচ্ছে আমার কাছে মেটেরিয়াল, আলাদা কোনো মেটেরিয়ালের আমার দরকারই নেই। বোর্ড প্লাস NCERT যদি আমি ফলো করি, তার সঙ্গে সঙ্গে এই কোয়েশ্চেনগুলোকে প্যাটার্নগুলোকে দেখে চ্যাপ্টার অ্যানালাইসিস যদি আমি করতে পারি, আলাদা করে কোনো MCQর বই, এটার বই, ওটার বই কেনার কোনো প্রয়োজন নেই। এছাড়া প্রত্যেকটা যে লেকচারগুলো রয়েছে আমাদের, সেই প্রত্যেকটা লেকচারের মধ্যে মানে হান্ড্রেডস অফ MCQ রয়েছে। চ্যাপ্টার মানে যে কোনো লেকচারের লাস্ট পার্টে দেখো বা যে কোনো লেকচারের মিডল পার্টে তুমি যদি চেক করো, সেখানে দেখবে প্রত্যেকটা টিচার প্রায় প্রচুর MCQ তোমাদের কাছে করিয়েছে। যে কোনো চ্যাপ্টার তোমার যদি মনে করো যে সেলটা নিয়ে দেখবে, তো সেলের জন্য দেখো যে ডেডিকেটেড একটা কোয়েশ্চেন অ্যান্সার সিজন রয়েছে। তাই 12-এর পুরো পার্টটা নিয়ে দেখতে চাও, তার জন্য তুমি পেয়ে যাবে। মানে জাস্ট সার্চ, মানে তোমার জাস্ট কোনটুকুকে ইউটিলাইজ করার অপেক্ষায় রয়েছে। তাহলে মাল্টিপল টাইপসের কোয়েশ্চেনও তোমরা এখানে পেয়ে যাবে। এছাড়াও আমরাও কিছু কোয়েশ্চেন আরো করাবো, আমরাও একটা ক্লাস তোমাদের কাছে নিয়ে আসছি, যেটা তোমাদের কাছে এই চ্যাপ্টার অ্যানালাইসিস করে, সমস্ত জিনিসগুলো করে, প্যাটার্ন অ্যানালাইসিস করে কিরকম ধরনের কোয়েশ্চেন করলে তোমাদের কাছে ইজি হবে ব্যাপারটা, সেই নিয়েও আসছি। তো চাপ নেওয়ার কোনো কারণ নেই, ঠিক আছে, চাপ নেওয়ার কোনো কারণ নেই। নেক্সট এবারে যেটা দেখবো সেটা হচ্ছে স্কোর ভার্সেস র্যাঙ্ক। এই স্কোর ভার্সেস র্যাঙ্কের ক্ষেত্রে যে জায়গাটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে স্কোরের সাথে র্যাঙ্কের কি কম্পারিজন আছে সেটাকে এবার একটু চেক করে নিই। সেটা হচ্ছে দেখো 65+ যদি আমার কাছে স্কোর হয়, সেক্ষেত্রে আমার কাছে যে র্যাঙ্ক রয়েছে সেই র্যাঙ্ক কিন্তু 200-এর নিচে আসে। ঠিক আছে, বা অনেক ক্ষেত্রে আর এর থেকেও কমে আসে। আমি এখানে একটু বাড়িয়ে রেখেছি, একটু আগেই বলে দিলাম। তাহলে কি হচ্ছে 65+ যদি স্কোর আসে তাহলে র্যাঙ্ক আমার কাছে সেখানে 200-এর নিচে আসছে। 60+ যদি আমার কাছে স্কোর আসে তাহলে সেখানে দেখতে পাবো 400-এর নিচে আমার কাছে র্যাঙ্ক আসছে। ঠিক আছে, নেক্সট 55+ যদি আসে তাহলে 1000-এর নিচে আমার কাছে র্যাঙ্ক আসবে। 50+ মানে 51, 52, এই দেখো 50+ মানে বলতে চাইছি আমি ওই 53, 54। এবারের থেকে দেখো গ্যাপটা একটু ভালো করে অ্যানালাইজ করো। 50+ মানে এখানে আমার কাছে 53, 54 এইরকম যদি আমার কাছে স্কোর আসে তাহলে 1500 এখানে আমার কাছে র্যাঙ্ক আসছে। তার নিচেও যদি যাই 52-তে যদি যাই তাহলে দেখতে পাচ্ছি 2000-এর আশেপাশে স্কোর আসছে। 50
যদি হয় আমার কাছে 50-51 যদি হয় 2500-এর আশেপাশে স্কোর আসছে। মানে এইটুকু ডিস্টেন্সের মধ্যে কতটা স্কোরের ডিফারেন্স হচ্ছে সেটা তুমি অটোমেটিক্যালি বুঝতে পারবে। এই 55 থেকে 50-র মধ্যে 1000 প্রায় 2500-1500 ছেলে আমার এখানে প্লাস হয়ে যাচ্ছে। তাহলে এই জায়গাটার মধ্যে তুমি থাকার চেষ্টা করবে না, কারণ এটা ক্রাউড, ঠিক আছে? এই ক্রাউডটার মধ্যে চান্স, ডিপেন্ডেন্সি, ইন্ডিপেন্ডেন্সি অনেক কিছু ডিপেন্ড করে। চেষ্টা করবে এইটুকু জায়গার মধ্যে রাখার, এইটুকু জায়গার মধ্যে নিজেকে রাখার, ঠিক আছে? কারণ এই ক্রাউডটার মধ্যে যদি ঢুকে যাও তাহলে খুব চাপ হয়ে যাবে, তাহলে কিন্তু খুব চাপ হয়ে যাবে। এক্সামের শেষ দিন অবধি সেই টেনশন নিয়েই চলবে, ঠিক আছে? বোঝা গেল? বেশ, তাহলে এই জায়গাটা এই হচ্ছে আমার কাছে স্কোর প্যাটার্ন প্লাস র্যাঙ্কের একটা এক্সপেকটেশন কিরকম কি হতে পারে সেটা আমি তোমাদের কাছে বললাম। তো এখন এই দিকটা ফোকাস না করে এই দিকটায় ফোকাস করো, অটোমেটিক্যালি তোমার পরীক্ষা ভালো হবে, কোনো চাপ নেওয়ার কোনো কারণ নেই। ওকে, বেশ, তাহলে এই ছিল হচ্ছে ডিটেলড ইনফরমেশন, এই এক্সামের জন্য ডিটেলড ইনফরমেশন। তো হোপ এই ভিডিওটা তোমাদের কাছে একটা ইনফরমেটিভ ভিডিও, পার্টিকুলারলি অনেকগুলো পার্টে অনেকগুলো এরিয়াকে নিয়ে আলোচনা করেছি, অনেকগুলো জিনিস তোমাদের কাছে জানানোর ছিল সেগুলো জানিয়েছি। এবারে এক্সাম যখন আসবে আমাদের কাছে, এক্সামের আগে তো আবার আমরা আসবো একবার ফুল যে যতগুলো আছে সমস্ত সাবজেক্টগুলোর প্রিপারেশন নিয়ে, তো চাপ নেওয়ার কোনো কারণ নেই। আর যারা প্রিপারেশন স্টার্ট করে দিয়েছো অলরেডি জেনপাসের জন্য, তারা ফলো করতে থাকো, ফোকাস করতে থাকো, বিভিন্ন ক্লাসগুলো যেগুলো অলরেডি হয়ে আছে সেগুলোকে ফলো করতে থাকো, কোনো অসুবিধা কিছু নেই। হোপ তোমাদের কাছে এই ভিডিওটা আবার একটা ইনফরমেটিভ ভিডিও ভালো লাগলো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আবার একবার।